আসন বদলে হারের পর ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। বঙ্গ বিজেপি নেতৃত্বের যুক্তি সরাসরি খারিজ করলেন দিলীপ। কুর্মীরা যদি বিজেপি বিরোধীই হবে তবে পুরুলিয়ায় কিভাবে জিতলেন পদ্মপ্রার্থী, প্রশ্ন তুলেই উস্কানির অভিযোগ দিলীপের। কুর্মীদের আমার বিরুদ্ধে তাতানো হয়েছিল দাবি করছেন দিলীপ ঘোষ। হারা সিট জেতার জন্য নয়, জেতা সিট হারার জন্যই প্ল্যান বলছেন দিলীপ ঘোষ। যে যুক্তি তর্ক দেওয়া হয়েছে আমি নাকি ওখানে দাঁড়ালে হেরে যাব, কুর্মীরা আমার বিরুদ্ধে, তো যেখানে কুর্মী ভোট পুরুলিয়া সেখানে তো আমরা জিতে গেছি। কুর্মীদেরকে খেপানো হয়েছিল আমার বিরুদ্ধে আমাকে সরাবার জন্য। দেবশ্রী যেখানে কাজ করেছে, মন্ত্রী ছিল, আমি তাকে বলেছি তুমি পার্টি কামড়ে পড়ে থাকো, মাটি কামড়ে তুমিই জিতবে। সে আসন আমরা জিতেছি, আর যে জিতেছে সে তার কাউন্সিলর ছিল, তাকে কে চিনতো ওখানে? সে তো একটা ওখানে গ্রামীণ পুরসভার নেতা, সে জিতে গেল, দেবশ্রী জিততো না। এর পিছনে কি আছে, কেন করা হচ্ছে এটা তো ভাবতে হবে। কিছু তো আছেই, নাহলে যারা পুরনো পার্টির প্রতিষ্ঠিত নেতা তাদেরকে হারাবার জন্য পাঠানো হয়েছিল নাকি কি জন্য? লোকে হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে, এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে। ইস্যু ধরে ধরে সুকান্তর দাবি নাকচ দিলীপের। 19-এর পর খড়গপুরে হার নিয়ে কাল কটাক্ষ করেন সুকান্ত। রাজ্য সভাপতির নাম না নিয়েই পাল্টা দিলীপ ঘোষ। যারা এসব বলছেন পিঠ বাঁচাতে বলছেন, ভোটের হিসেব নিকেশ পেশ করেই তোপ দিলীপের। 27,000 মাত্র হারলো কেন? 1.5 লাখ 2 লাখে হারতো, আমি থাকলে 1-1.5 লাখে জিততাম, সেটা নেমেছে। আমি 89,000-এ জিতেছিলাম, তার সঙ্গে 27,000 যুক্ত করুন, কতটা মাইনাস হয়েছে বোঝা গেছে। তো সেখানে যারা বলছেন এখন তো পিঠ বাঁচাবার জন্য কাউকে কিছু বলতেই হবে। বাস্তবটা তো তথ্য, সেটা তো সবাই বলবে, পাবলিক জানে, ওখানকার লোক জানে, ওখানকার কর্মীরা বলে দেবেন কি হয়েছে না হয়েছে। আর এখানেই শেষ নয়, দলের সঙ্গে সমন্বয় রেখেই জেলায় যাওয়ার পরামর্শেও খড়গহস্ত দিলীপ। সুকান্তর পরামর্শে প্রশ্ন তুলে সরাসরি তোপ দিলীপের। হামলা যদি পরামর্শ নিয়ে না হয় তবে কর্মীদের মনোবল চাঙ্গা করতে জেলায় যেতে কেন দলের অনুমতি নিতে হবে, প্রশ্ন তুলেন পদনেতা। দিলীপ দা আমাদের পার্টির নেতা, পার্টির তিনি যে কোনো জায়গাতে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটাকে সিঙ্ক্রোনাইজ করে গেলে ভালো হয়। পার্টির যারা নেতৃত্ব আছে সবাইকে সব জায়গায় যেতে হবে, বিভিন্ন যাতে সব গোটা পশ্চিমবঙ্গটা আমরা কভার করতে পারি। যেখানে আক্রমণ হচ্ছে কার পারমিশনে হচ্ছে? কর্মীরা যখন ফোন করে, যখন কান্নাকাটি করে, বাড়ি ছাড়া হয়, তার কাছে কি ফর্মালিটি থাকবে, পার্টি থাকবে, নাকি মানবতা থাকবে? বহু কর্মী আজকে বিভিন্ন জেলায় জেলা অফিসে এসে থাকছেন, ওনারা এখানে এসেছেন সুন্দরবনের থেকে, আমাদের কর্মীরা আমার সঙ্গে দেখা করলেন, এসে তারা ভোটের পরে চলে এসেছেন। প্রোগ্রাম করার জন্য পারমিশন নিতে হয়, কারোর সঙ্গে দেখা করার জন্য কোনো পারমিশন নেওয়ার দরকার হয় না। উত্তর মালদায় দলের ভরাডুবি নিয়ে সরব মৌসম বেনজির নূর। প্রার্থী বাছাই নিয়ে কর্মীদের ক্ষোভ ছিল বলেও দাবি করছেন মৌসম। এই খারাপ ফলের জন্য জেলা নেতৃত্বের ব্যর্থতাকেই দায়ী করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। বিধানসভা ভোটে নজর কাড়া ফল করেও লোকসভা ভোটে মালদায় তৃণমূলের ঝুলি শূন্য, এবং এবার প্রার্থী বাছাই নিয়ে কর্মীদের ক্ষোভ ছিল বলেও দাবি করছেন মৌসম, এবং এই খারাপ ফলের জন্য জেলা নেতৃত্বের ব্যর্থতাকেই দায়ী করলেন তিনি। জেলা তৃণমূল নেতৃত্বকে কাঠগড়ায় তুললেন মৌসম বেনজির নূর। সেই সঙ্গে দলের প্রার্থী নির্বাচন নিয়েও কার্যত প্রশ্ন তুললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। কি বললেন তিনি, শুনবেন। উত্তর মালদা তো একটা ফেভারেবল সিট, উত্তর মালদা দক্ষিণ মালদা দুটোই আমরা আশা করেছিলাম। ক্যান্ডিডেট নিয়ে কর্মীরা তো বলেছে যেহেতু বাইরে থেকে ক্যান্ডিডেট দেওয়া হয়েছিল, সেটা নিয়ে অনেকের ক্ষোভ ছিল, প্রথমের দিকে ক্ষোভ প্রকাশ করেছিল, কিন্তু তারপরে তো সবাই নেমে গেছে, ভোটাররা হয়তো অ্যাকসেপ্ট করতে পারেনি। আমাদের তো নিশ্চয়ই ব্যর্থতা আছে, জেলা নেতৃত্বের ব্যর্থতা তো নিশ্চয়ই আছে, না হলে রেজাল্ট তো খারাপ হবে। আমরা তো ভালোভাবে দেখছি না, দল ওনাদেরকে দায়িত্ব দিয়েছে, ওনারা লিডারশিপ দিয়েছেন, মন্ত্রী করেছেন, বিধানসভায় ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওনাদেরকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট চেয়ারম্যান করা হয়েছে, তারপরেও এত রেজাল্ট খারাপ কেন? এটা নিয়ে তো অবশ্যই দেখতে হবে বিষয়গুলো। বিধানসভা ভোটে নজর কাড়া ফল করেও লোকসভা ভোটে মালদায় তৃণমূলের ঝুলি শূন্য। 2019-এর তুলনায় 7টি লোকসভা আসন বাড়ালেও মালদার 2টি কেন্দ্রে এবার দাঁত ফোটাতে পারেনি তৃণমূল। মালদা উত্তরে বিজেপি প্রার্থী খগেন মুর্মুর কাছে হারতে হচ্ছে ব্যারাকপুরের ভূমিপুত্র প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। আর মৌসম দাবি করলেন যে বহিরাগত প্রার্থী মানতে পারেননি সাধারণ মানুষ।
নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। সিংহাসনের মহাসংগ্রাম নিয়ে রয়েছি আমি অনিন্দিতা। আর শুরুতেই নজর রাখতে হচ্ছে দিল্লির দিকে, কারণ এখন সব ফোকাস দিল্লির দিকে, কারণ সেখানে সরকার গড়ার তোড়জোড় চলছে। তৃতীয়বার মসনদে মোদি, আজ আনুষ্ঠানিকভাবে মোদির নাম ঘোষণা। এনডিএর সংসদীয় নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে মোদির নাম ঘোষণা। এনডিএর সাংসদদের নিয়ে বৈঠক সংসদের সেন্ট্রাল হলে সেই বৈঠকে থাকছেন নাইডু, নীতিশ। অর্থাৎ আজ এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোদি তৃতীয়বার মসনদে আসার আগে আজকে এই বৈঠক, সেখানে আনুষ্ঠানিকভাবে মোদির নাম ঘোষণা। বলা যায় যে এনডিএর সংসদীয় নেতা বাছাইয়ের পালা। এনডিএর সাংসদদের নিয়ে বৈঠক সংসদের সেন্ট্রাল হলে। সেই সেন্ট্রাল হলে বৈঠকে থাকছেন নাইডু, নীতিশ। আমাদের সঙ্গে দিল্লি থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী। আজ এনডিএর সংসদীয় নেতা বাছাইয়ের পালা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক, মানে মোদি মসনদে আসার আগে এই বৈঠক। ঠিক কিরকম ছবি এই মুহূর্তে, কারণ কিছুক্ষণ পরেই সেই বৈঠক তো শুরু হওয়ার কথা। দেখো, হ্যাঁ, একেবারেই সমস্ত সাংসদরা ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন পার্লামেন্টের সেন্ট্রাল হলে এই বৈঠক হবে। কারণ এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক। এনডিএর শরিকরা সবাই মিলে এনডিএর দলনেতা হিসেবে নরেন্দ্র মোদীকে স্বীকার করে নিয়েছিলেন, সেটা গত বৈঠকেই ঠিক হয়েছিল। কিন্তু এবার তিনি সংসদীয় নেতা হিসেবে তাকে বাছাই করার পালা। অর্থাৎ যে সমস্ত সাংসদরা রয়েছেন তারা প্রত্যেকে ভোট দেবেন। অর্থাৎ এনডিএর অ্যালায়েন্স যে সমস্ত সাংসদরা রয়েছেন তারা ভোট দিয়ে সংসদীয় নেতা হিসেবে নরেন্দ্র মোদীকে বাছবেন, এবং সেই বাছাই পর্বটা হবে আজকে। আর কিছুক্ষণ সময়ের মধ্যেই সেই প্রসেস শুরু হবে। ইতিমধ্যেই নতুন সাংসদরা তারা আসতে শুরু করেছেন। এনডিএর অ্যালায়েন্সের সমস্ত সাংসদরা তারা এসে পৌঁছেছেন। তার মধ্যে টিডিপি সাংসদরা রয়েছেন। চন্দ্রবাবু নাইডু, তিনি নিজে থাকার কথা। নীতিশ কুমার এবং তার জেডিইউর অন্যান্য সাংসদরা তারা এসে পৌঁছেছেন। আজকে এই বৈঠকের আগে একটি বৈঠক করে বিজেপি, তাদের দলের যে সমস্ত সাংসদরা রয়েছেন তাদেরকে নিয়ে, তার মধ্যে সিনিয়র সাংসদদের সঙ্গে তারা একটি বৈঠক করেন এবং আগামী সময়ে বিজেপির কোর্স অফ অ্যাকশন কি হবে সেই বিষয়ে তারা আলোচনা করেন। সার্বিকভাবে এই বৈঠক আর কিছুক্ষণ সময়ের মধ্যেই শুরু হবে, এবং সেখানে কিন্তু তার আগে বিজেপির তরফ থেকে তার যে দুই গুরুত্বপূর্ণ অ্যালায়েন্স, অর্থাৎ টিডিপি এবং জেডিইউ, তাদেরকে কতটা কি আশ্বাস দেওয়া হচ্ছে সেই সবের ওপরেই কিন্তু পরবর্তী কোর্স অফ অ্যাকশন সেগুলো নির্ভর করবে। অনিন্দিতা, একেবারে মৈত্রী, তুমি আমাদের সঙ্গে থাকো। আর 9 জুন মোদির শপথ, ছুটির রবিতেই শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী। তৃতীয়বার তিনি প্রধানমন্ত্রীর পদে শপথ গ্রহণ করবেন। অর্থাৎ রীতিমতো সাজো রব দিল্লিতে, এবং সেই অনুষ্ঠানে থাকবেন অনেক ভিভিআইপিরা। কারা কারা ঠিক থাকবেন সেখানে, কিরকম প্রস্তুতি, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি মৈত্রেয়ী। 9 তারিখের আগে ঠিক কিরকম প্রস্তুতি নজরে আসছে এবং কারা কারা থাকছেন সেটা একবার জানতে চাইবো তোমার থেকে। দেখো, এখনো পর্যন্ত যা প্রস্তুতির ছবি বা তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী তিনি প্রধানমন্ত্রী হিসেবে যদি সব ঠিক থাকেন তাহলে এই রবিবারই শপথ গ্রহণ করবেন, এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য কিন্তু একেবারে সাজো রব। ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি যে 7 থেকে 8,000 গেস্ট নরেন্দ্র মোদীর এই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য, অর্থাৎ নরেন্দ্র মোদী 3.0 যাকে বলা হচ্ছে, তার জন্য উপস্থিত থাকবেন। তার মধ্যে বিভিন্ন ক্ষেত্রের রাষ্ট্রপ্রধানরা, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা, তাদেরকে ইতিমধ্যেই নিমন্ত্রণ জানানো হয়েছে। আসছেন শেখ হাসিনা, নেপালের প্রধানমন্ত্রী, এছাড়াও শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধান, ভুটানের রাষ্ট্রপ্রধান, তাদেরকেও ইনভাইট জানানো হয়েছে। এছাড়া বিভিন্ন ক্ষেত্রের যারা বিশিষ্ট মানুষেরা রয়েছেন, বিদগ্ধ মানুষেরা রয়েছেন, ইনফ্লুয়েন্সার্সরা, তারা আসবেন। তার পাশাপাশি প্রায় 50 জনের কাছাকাছি প্রমিনেন্ট ধর্মগুরু যারা রয়েছেন, যারা প্রসিদ্ধ ধর্মগুরু, তাদেরকে নিমন্ত্রণ জানানো হচ্ছে। এছাড়া খুব ইন্টারেস্টিংলি যারা সেন্ট্রাল ভিস্তা প্রজেক্টের, অর্থাৎ নতুন পার্লামেন্ট ভবন তৈরি হয়েছে এবং তার সঙ্গে সঙ্গেই সেন্ট্রাল ভিস্তার একটা বড় প্রজেক্ট রয়েছে, সেই সেন্ট্রাল ভিস্তা প্রজেক্টের যারা কর্মীরা রয়েছে তাদেরকে বিশেষ অতিথি হিসেবে এই অনুষ্ঠানে, এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে। তার পাশাপাশি
রূপান্তরকামীদেরকে নিমন্ত্রণ জানানো হবে। বিকশিত ভারতের যারা অ্যাম্বাসেডার্সরা রয়েছেন তাদেরকে আমন্ত্রণ জানানো হবে। স্যানিটেশন ওয়ার্কার এবং বেনিফিশিয়ারিজ যারা রয়েছেন তাদেরকে যেরকম আমন্ত্রণ জানানো হবে, তার সঙ্গে সঙ্গে বিজেপির বিভিন্ন স্তরের নেতা নেত্রীরা তাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। এবং তার সঙ্গে সঙ্গে মন কি বাতের যে সমস্ত পার্টিসিপেন্টসরা রয়েছেন, মন কি বাত অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর সঙ্গে যারা কথা বলেছিলেন এরকমও বেশ কিছু পার্টিসিপেন্টস, তাদেরকেও নিমন্ত্রণ জানানো হচ্ছে। ফলে সব মিলিয়ে একেবারে ভরা সভা, এবং যার মধ্যে বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন মানুষ, একেবারে ওপরতলার মানুষ থেকে একেবারে নিচের তলার মানুষ পর্যন্ত সবাইকেই কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠানে ইনক্লুড করার চেষ্টা করা হচ্ছে। আমরা জানতে পেরেছি যারা পদ্মশ্রী, পদ্মভূষণ প্রাপক যারা রয়েছে, পদ্ম পুরস্কার প্রাপক যারা রয়েছেন তাদেরকে নিমন্ত্রণ জানানো হচ্ছে। ফলে সব মিলিয়ে বলা যেতে পারে তারকা খচিত হবে শপথ গ্রহণ অনুষ্ঠান, এবং সেটারই প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে তুঙ্গে রয়েছে। একেবারেই ধন্যবাদ মৈত্রী। তারকা খচিত হবে সেই শপথ গ্রহণ অনুষ্ঠান এবং আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন স্তরের ভিভিআইপিদের, থাকবেন প্রত্যেকেই। এবং তারই পাশাপাশি শরিক নির্ভর মোদি 3.0 তৃতীয়বারের জন্য শপথ নেবেন নরেন্দ্র মোদি। মোদির সরকারে এবার ফ্যাক্টর নীতিশ নাইডু। কি কি মন্ত্রক দাবি নীতিশ নাইডুর? আজ ফের এনডিএর বৈঠক, একাধিক গুরুত্বপূর্ণ ক্যাবিনেট দাবি করছেন নীতিশ নাইডু। মন্ত্রক, বিভিন্ন গুরুত্বপূর্ণ যেগুলো মন্ত্রক সেগুলো দাবি করেছেন নীতিশ নাইডু, কারণ এবার শরিক নির্ভর মোদি 3.0। এনডিএ সরকারের 8 থেকে 10টি মন্ত্রক দাবি করা হচ্ছে। মন্ত্রক শর্ত জেডিইউ টিডিপির রেল, অর্থ, নগরোন্নয়ন, সড়ক পরিবহন, তথ্য প্রযুক্তি, আইন, এরকম নানান গুরুত্বপূর্ণ বেশ কিছু মন্ত্রক শর্ত রেখেছে জেডিইউ টিডিপি। আজ ফের এনডিএর বৈঠক, এবং অবশ্যই সেই বৈঠক থেকে কি উঠে আসে তা অবশ্যই আমাদের নজরে থাকবে। বিজেপিকে সমর্থনে মন্ত্রক শর্ত জেডিইউ টিডিপির। হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে। 24-এর ফলের পর এনডিএর নীতিশ নাইডুর দাবি নিয়ে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। রাজনীতি এটাই, হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে। তো হাতি তো কাদায় পড়েছে, তো সেটা সবাই বার্গেনিং করছে, কিন্তু এটাও মনে রাখতে হবে নরেন্দ্র মোদী, অমিত শাহ আছেন, আর এরা আমাদের পুরনো পার্টনার, এদেরকে আমরা চিনি। তারা একটু বেশি দাম রাখছেন, যতটা বেশি পাওয়া যায়, কিন্তু সরকার চালিয়ে লোককে সুশাসন দিতে হবে, কারণ লোক ম্যান্ডেট দিয়েছে বিজেপির পক্ষে এবং এনডিএর পক্ষে, সেটা যেন ভুলে না যান। আঞ্চলিক দল সবসময় নিজের কথাই ভাবে, তারা ইতিহাসই বলছে ওদের অনেক আমাদের পার্টনার ছিল, অনেক পুরনো, আমরা কাউকে ছাড়িনি, অনেকে নিজের স্বার্থে ছেড়ে গেছে, আবার নিজের স্বার্থে চলে এসেছে। মুম্বাইয়ে শিবসেনার সঙ্গে বৈঠক অভিষেকের। মুম্বাই উদ্ধব ঠাকরের সঙ্গে মাতোশ্রীতে বৈঠক, প্রায় 1 ঘন্টা 20 মিনিটের বৈঠক করেন অভিষেক। শিবসেনা প্রধানের সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শাসককে প্যাঁচে ফেলতে প্রস্তুতি টিম ইন্ডিয়ার। দিল্লিতে শরিকদের সঙ্গে দফায় দফায় রণকৌশল বৈঠক অভিষেকের। দিল্লিতে এসপি এবং আপ নেতাদের সঙ্গে বৈঠক, মুম্বাই বৈঠক উদ্ধব ঠাকরের সঙ্গে। বিরোধীরা চাইছে এনডিএ সরকারের উপর শুরু থেকেই চাপ তৈরি করতে। अब की बार 400 পার তো দূরের কথা, 300 বেরোতে পারেনি এনডিএ। শরিকদের ভরসায় এবার কেন্দ্রের সরকার গড়ার পথে বিজেপি। 9 জুন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। এই অবস্থায় পাল্টা তাল ঠুকছে বিরোধীরা। তারা চাইছে প্রথম থেকেই এনডিএ সরকারকে চেপে ধরতে, শাসককে প্যাঁচে ফেলতে একযোগে তাই গুটি সাজাচ্ছে বিরোধীদের টিম ইন্ডিয়া। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সমাজবাদী পার্টির অখিলেশ যাদব। এবার উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি পেয়েছে 37 আসন, বাংলায় তৃণমূল পেয়েছে 29 আসন। ফল ঘোষণার পরের দিনই মমতার দূত হয়ে দিল্লিতে পৌঁছে যান অভিষেক। তারপর থেকে দফায় দফায় করেছেন রণকৌশল বৈঠক। বুধে ইন্ডিয়ার বৈঠক, বৃহস্পতিবার সকালে প্রথমে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের দিল্লির বাড়ি যান অভিষেক। দুজনের মধ্যে প্রায় 45 মিনিটের মতো কথা হয়। পরে অভিষেকের দিল্লির বাড়িতে যান আম আদমি পার্টির 2 শীর্ষ নেতা সঞ্জয় সিং এবং রাঘব চাড্ডা।
প্রায় আধ ঘন্টা বৈঠক করেন। এরপর রাতে মুম্বাইয়ে মাতোশ্রীতে উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। अभिषेक बैनर्जी और डेरेक ओबरॉन मुंबई में आकर मातोश्री में आकर उद्धव ठाकरे शिवसेना पार्टी के से एक लंबी बातचीत हुई। नरेंद्र मोदी और उनकी भारतीय जनता पार्टी उनको बहुमत नहीं मिला है, फिर भी वो सरकार बना रहे हैं। खिचड़ी पकाने की कोशिश चल रही है। डाउट है ये खिचड़ी ठीक से नहीं पकेगी और देश का नुकसान होगा, अनस्टेबिलिटी रहेगी। ऐसे में देश हित के लिए हम क्या कर सकते हैं, इस बारे में जरूर एक दूसरे के साथ हम लोग बात करते हैं। এনডিএ সরকারকে কিভাবে শুরু থেকে চাপে ফেলা যায় তার প্রস্তুতি শুরু করে দিয়েছে বিরোধীরা। তৃণমূল যেমন বঞ্চনা ইস্যুতে লোকসভায় প্রথম থেকে সুর চড়াতে চাইছে, এছাড়াও বেশ কিছু অস্ত্রে শান দেবে বিরোধীরা, যেমন কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ, মূল্যবৃদ্ধি, জিএসটি। এছাড়া সেনায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রকল্প অগ্নিপথের বিরোধিতাতেও এক সুরে সরব হবে টিম ইন্ডিয়া। 24-এর ভোটের আগে নানা সময়ে নানাভাবে অভিন্ন দেওয়ানি বিধি এবং এক দেশ এক ভোটের পক্ষে সওয়াল করেছে গেরুয়া শিবির। এই দুটি ইস্যুরই চরম বিরোধী তৃণমূল। এরপরে তো শুনছি ইউনিফর্ম সিভিল কোড করবে, কি শাড়ি পরবে, কোন ধর্ম মতে পড়বে, কে কাকে বিয়ে করবে, এটা মহা আশ্চর্যজনক এক দেশ হয়ে গেছে। ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে দেশে আর নির্বাচন হবে না, ফেডারেল স্ট্রাকচার থাকবে না, রাজ্যগুলো থাকবে না, দেশে নির্বাচন হবে না। এটা স্বৈরাচারী একনায়কতন্ত্রে সন্ত্রাস যুক্ত স্বৈর সন্ত্রাস সরকার তৈরি হবে। অভিন্ন দেওয়ানি বিধি এবং এক দেশ এক ভোট, এই দুই ইস্যুর বিরোধিতায় এবার লোকসভাতেও বিরোধীরা ঝড় তুলবে। তারই রণকৌশল ঠিক করতে বারবার বৈঠকে টিম ইন্ডিয়ার শরিকরা। নিউজ 18 বাংলা। আসন বদলে হারের পর ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। বঙ্গ বিজেপি নেতৃত্বের যুক্তি সরাসরি খারিজ করলেন দিলীপ। কুর্মীরা যদি বিজেপি বিরোধীই হবে তবে পুরুলিয়ায় কিভাবে জিতলেন পদ্মপ্রার্থী, প্রশ্ন তুলেই উস্কানির অভিযোগ দিলীপের। কুর্মীদের আমার বিরুদ্ধে তাতানো হয়েছিল দাবি করছেন দিলীপ ঘোষ। হারা সিট জেতার জন্য নয়, জেতা সিট হারার জন্যই প্ল্যান বলছেন দিলীপ ঘোষ। যে যুক্তি তর্ক দেওয়া হয়েছে আমি নাকি ওখানে দাঁড়ালে হেরে যাব, কুর্মীরা আমার বিরুদ্ধে, তো যেখানে কুর্মী ভোট পুরুলিয়া সেখান তো আমরা জিতে গেছি। কুর্মীদেরকে খেপানো হয়েছিল আমার বিরুদ্ধে আমাকে সরাবার জন্য। দেবশ্রী যেখানে কাজ করেছে, মন্ত্রী ছিল, আমি তাকে বলে তুমি পার্টি কামড়ে পড়ে থাকো, মাটি কামড়ে তুমিই জিতবে। সে আসন আমরা জিতেছি, আর যে জিতেছে সে তার কাউন্সিলর ছিল, তাকে কে চিনত ওখানে? সে তো একটা ওখানে গ্রামীণ পুরসভার নেতা, সে জিতে গেল, দেবশ্রী জিততো না। এর পিছনে কি আছে, কেন করা হচ্ছে সেটা তো ভাবতে হবে। কিছু তো আছেই, নাহলে যারা পুরনো পার্টির প্রতিষ্ঠিত নেতা তাদেরকে হারাবার জন্য পাঠানো হয়েছিল নাকি কি জন্য? লোকে হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে, এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে। ইস্যু ধরে ধরে সুকান্তর দাবি নাকচ দিলীপের। 19-এর পর খড়গপুরে হার নিয়ে কাল কটাক্ষ করেন সুকান্ত। রাজ্য সভাপতির নাম না নিয়েই পাল্টা দিলীপ ঘোষ। যারা এসব বলছেন পিঠ বাঁচাতে বলছেন, ভোটের হিসেব নিকেশ পেশ করেই তোপ দিলীপের। 27,000 মাত্র হারলো কেমন? 1.5 লাখ 2 লাখে হারতো, আমি থাকলে 1-1.5 লাখে জিততাম, সেটা নেমেছে। আমি 89,000-এ জিতেছিলাম, তার সঙ্গে 27,000 যুক্ত করুন, কতটা মাইনাস হয়েছে বোঝা গেছে। তো সেরকম যারা বলছেন এখন তো পিঠ বাঁচাবার জন্য কাউকে কিছু বলতেই হবে। বাস্তবটা তো তথ্য, সেটা তো সবাই বলবে, পাবলিক জানে, ওখানকার লোক জানে, ওখানকার কর্মীরা বলে দেবেন কি হয়েছে না হয়েছে। আর এখানেই শেষ নয়, দলের সঙ্গে সমন্বয় রেখেই জেলায় যাওয়ার পরামর্শেও খড়গহস্ত দিলীপ। সুকান্তর পরামর্শে প্রশ্ন তুলে সরাসরি তোপ দিলীপের। হামলা যদি পরামর্শ নিয়ে না হয় তবে কর্মীদের মনোবল চাঙ্গা করতে জেলায় যেতে কেন দলের অনুমতি নিতে হবে, প্রশ্ন তুলেন পদনেতা। দিলীপ দা আমাদের পার্টির নেতা, পার্টির চিনি যে কোনো জায়গাতে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটাকে সিঙ্ক্রোনাইজ করে গেলে ভালো হয়। পার্টির যারা নেতৃত্ব আছে সবাইকে সব জায়গায় যেতে হবে, বিভিন্ন যাতে সব গোটা পশ্চিমবঙ্গটা আমরা কভার করতে পারি। যেখানে আক্রমণ হচ্ছে কার পারমিশনে হচ্ছে? কর্মীরা যখন ফোন করে, যখন কান্নাকাটি করে, বাড়ি ছাড়া হয়, তার কাছে কি ফর্মালিটি থাকবে, পার্টি থাকবে, নাকি মানবতা থাকবে? বহু কর্মী আজকে বিভিন্ন জেলায় জেলা অফিসে এসে থাকছেন, ওনারা
এখানে এসেছেন সুন্দরবনের থেকে আমাদের কর্মীরা আমার সঙ্গে দেখা করলেন, এসে তারা ভোটের পরে চলে এসেছেন। প্রোগ্রাম করার জন্য পারমিশন নিতে হয়, কারোর সঙ্গে দেখা করার জন্য কোনো পারমিশন নেওয়ার দরকার হয় না। উত্তর মালদায় দলের ভরাডুবি নিয়ে সরব মৌসম বেনজির নূর। প্রার্থী বাছাই নিয়ে কর্মীদের ক্ষোভ ছিল বলেও দাবি করছেন মৌসম। এই খারাপ ফলের জন্য জেলা নেতৃত্বের ব্যর্থতাকেই দায়ী করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। বিধানসভা ভোটে নজরকাড়া ফল করেও লোকসভা ভোটে মালদায় তৃণমূলের ঝুলি শূন্য এবং এবার প্রার্থী বাছাই নিয়ে কর্মীদের ক্ষোভ ছিল বলেও দাবি করছেন মৌসম এবং এই খারাপ ফলের জন্য জেলা নেতৃত্বের ব্যর্থতাকেই দায়ী করলেন তিনি। জেলা তৃণমূল নেতৃত্বকে কাঠগড়ায় তুললেন মৌসম বেনজির নূর। সেই সঙ্গে দলের প্রার্থী নির্বাচন নিয়েও কার্যত প্রশ্ন তুললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। কি বললেন তিনি শুনবেন। উত্তর মালদা তো একটা ফেভারেবল সিট, উত্তর মালদা দক্ষিণ মালদা দুটোই আমরা আশা করেছিলাম। ক্যান্ডিডেট নিয়ে কর্মীরা তো বলেছে যেহেতু বাইরে থেকে ক্যান্ডিডেট দেওয়া হয়েছিল সেটা নিয়ে অনেকের ক্ষোভ ছিল, প্রথমের দিকে ক্ষোভ প্রকাশ করেছিল, কিন্তু তারপরে তো সবাই নেমে গেছে। ভোটাররা হয়তো অ্যাকসেপ্ট করতে পারেনি। আমাদের তো নিশ্চয়ই ব্যর্থতা আছে, জেলা নেতৃত্বের ব্যর্থতা তো নিশ্চয়ই আছে, না হলে রেজাল্ট এত খারাপ হবে। আমরা তো ভালোভাবে দেখছি না। দল ওনাদেরকে দায়িত্ব দিয়েছে, ওনারা লিডারশিপ দিয়েছেন, মন্ত্রী করেছেন, বিধানসভায় ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওনাদেরকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট চেয়ারম্যান করা হয়েছে, তারপরেও এত রেজাল্ট খারাপ কেন? এটা নিয়ে তো অবশ্যই দেখতে হবে বিষয়গুলো। বিধানসভা ভোটে নজরকাড়া ফল করেও লোকসভা ভোটে মালদায় তৃণমূলের ঝুলি শূন্য। 2019-এর তুলনায় 7টি লোকসভা আসন বাড়ালেও মালদার 2টি কেন্দ্রে এবার দাঁত ফোটাতে পারেনি তৃণমূল। মালদা উত্তরে বিজেপি প্রার্থী খগেন মুর্মুর কাছে হারতে হচ্ছে ব্যারাকপুরের ভূমিপুত্র প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। আর মৌসম দাবি করলেন যে বহিরাগত প্রার্থী মানতে পারেননি সাধারণ মানুষ।